আমরা রেকর্ডিং শুরু করে দিলাম। আচ্ছা, তো এখন আমরা হয়তোবা দেখতে পাচ্ছি যে আমরা প্রিভিয়াস ক্লাসে যদি আমরা দেখি তাহলে আমরা মানে ফিফথ ক্লাসে আমরা শিখছিলাম কল ব্যাক জিনিসটা কি শিখছিলাম, এরপর অ্যাসিনক্রোনাস ভাবে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় এই অপশনটা দেখছিলাম। এরপরে অ্যারের কিছু মেথড, ম্যাপ, ফিল্টার, রিডিউস, ফর ইচ, ফাইন্ড, স্প্লিট অপারেটর এবং রেস্ট অপারেটর ভালোভাবে দেখছিলাম। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউজ অফ ফ্রি ডট, এই যে এটা হচ্ছে রেস্ট এবং স্প্লিট, এটার আর কি আমরা কিভাবে আমরা এটাও দেখছিলাম। শুধু হচ্ছে যে আমরা অ্যারে এবং অবজেক্টের মানগুলা কিভাবে কপি করতে পারি, আরেকটা অ্যারে অবজেক্টকে কিভাবে মার্জ করতে পারি, এক কথায় ম্যানিপুলেশনটা দেখছিলাম। এরপরে আজকে যে কনসেপ্টগুলো আমাদের এখন পর্যন্ত এখনো দেখা হয়নি সেটা হচ্ছে যে কি আজকের ক্লাস আমি এই অপশনে রাখছি, সেটা হচ্ছে যে কি আমরা ক্লাস, অবজেক্ট, ES6 ক্লাস, কনস্ট্রাক্টর, এরপরে হচ্ছে যে আপনার মেথডস, ইনহেরিটেন্স, সুপার কল, এই অপশনগুলো আছে। তো এর আগে প্রিভিয়াস ক্লাসে মানে বুঝতে পারেন নাই যে যে কনসেপ্টগুলো ছিল, আমি অবশ্যই প্রিভিয়াস ক্লাসের ইয়াটাও দেখাইছি। বুঝতে পারেন নাই, চাইলে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। হ্যালো ভাইয়া, আমরা নিজেদের কারো হ্যাঁ, আমি বুঝলাম। রেস্ট, তারপর এগুলো স্প্রেড সবগুলো বুঝলাম। বুঝলে ভালো। এখন হচ্ছে যে আমি আপনাদের কাছে আসলে জানতে চাচ্ছি হচ্ছে যে আপনি যদি প্রপারলি বুঝে থাকেন তাহলে আমার জন্য সামনে আগানো ইজি। আর যদি দেখা যাচ্ছে যে আমার আলাদা করে আবার বলা লাগতেছে তাহলে আপনার জন্য কি বলে যে আমাকে আবার এক্সপ্লেইন করা লাগবে। তো আপনার যদি জানা বুঝতে পারেন তাহলে একটু রেসপন্স করলেই হয় আর কি। তো আমরা আজকে জাস্ট শিখবো হচ্ছে যে কি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যদিও আপনাদের হাইলি এখন জানার দরকার নেই, সেটা হচ্ছে যে এটা পরে, এটা অ্যাডভান্স একটা কনসেপ্ট যেটাকে উপস কনসেপ্ট বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো প্রত্যেকটা প্রোগ্রামিং এই আলাদা একটা, এটা একটা প্রোগ্রামিং এর সিস্টেম। এটা উপস কনসেপ্টটা বড় বড় কোম্পানিগুলা নিজেদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য করা হয়। কারণ হচ্ছে উপস হচ্ছে আপনি এক জায়গায় মানে অবজেক্ট ওরিয়েন্টেড কে সংক্ষেপে উপস বলে আর কি। তো আপনি যদি কোডগুলা অর্গানাইজ করতে চান তাহলে দেখা যায় যে মনে করেন আমি যদি বলি একটা ক্লাস যদি বানাই, মনে করেন স্টুডেন্ট, একটা ক্লাস যদি আমি বানাই, স্টুডেন্টের নাম, আইডি, রোল নাম্বার, কিছু কিছু সাবজেক্ট নেই এবং পেমেন্ট, মান্থ ফি বা ফি সিস্টেম আছে। এই যে অপশনটা, এটার জন্য যদি একবার কোড লিখে এটা যদি যেখানে পুরা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম অথবা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পুরো পুরা সিস্টেমের মধ্যে একবার কোড লিখে সব জায়গায় একই কোড ইউজ করতে পারার যে ফ্লেক্সিবিলিটি বা যে বৈশিষ্ট্য, এটা অ্যাচিভ করতে চাইলে আপনাকে হচ্ছে যে কি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হয় আর কি। না হলে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া করতে পারবেন, কিন্তু এটা মানে ওয়ার্ল্ড অর্গানাইজ, এটা সবার কাছে খুব বেশি, এটা কোম্পানিরাও বড় বড় কোম্পানিগুলা নিজেদের মধ্যে করে। তো আমরা এই কনসেপ্টটাকে হালকা বোঝার জন্য একটু ট্রাই করব, সেটা হচ্ছে আমরা index.html জ্যাস লিখতেছি। আমরা এখানে অপশন হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টের এখন যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি কয়েকটা জিনিস বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ক্লাস বুঝতে চাচ্ছি। আমি একটু করে স্প্লিট করে নিই তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হয় কোন কনসেপ্টটা এখন আমরা পড়বো বা পড়তেছি। এটা আমরা এখন পড়তেছি ক্লাস এবং অবজেক্ট। ক্লাস এবং অবজেক্ট, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলি, যেটা উপস কনসেপ্ট। ক্লাস কিভাবে ক্রিয়েট করে তার তার রেফারেন্স কিভাবে হয়, এটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড। আমি যদি জাস্ট বলি যে ক্লাস একটা কিওয়ার্ড দিলাম, ক্লাস, ক্লাস লেখার পরে আমি এখানে ক্লাসের নাম দিলাম মনে করেন স্টুডেন্ট। তো ক্লাসের নাম অবশ্যই ক্লাসের নাম ক্যাপিটাল লেটার দিয়ে দিবেন, এটা হচ্ছে যে কনভেনশন। স্টুডেন্ট দিলাম। তো স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাসের একটা বাই ডিফল্ট স্পেশাল, আমি দুইটা জিনিস বলে রাখতেছি। এটা হচ্ছে যে কি
আমরা এখানে দুইটা কিওয়ার্ড লিখছি, এটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে মেথড। এই যে কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে যে কি প্রত্যেকটা ইনবিল্ড জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবস কনসেপ্ট যখন পড়া হয় তখন এই এটা একটা মেথড যেটা স্পেশাল টাইপ অফ মেথড, যেটা ইনবিল্ড একটা মেথড, যেটা কনস্ট্রাক্টর বলা হচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ মেথড। এক কথায় ক্লাসের ভিতরে যতগুলা ফাংশন লেখা হয় ফাংশনের মতো, এই যে দেখেন এটা একটা নাম, এদিকে ফাংশনে যেমন প্যারামিটার ছিল, এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক ছিল, এরকম অপশনটাই হচ্ছে যে কি ফাংশন, মানে মেথড, যেটাকে আমরা ফাংশন যেই সিস্টেমে লিখতাম ওই ফাংশনগুলার একটা ফাংশনকেই যখন আমরা কোনো জায়গায় লিখি, ক্লাসের ভিতরে লিখি, ওটাকে তখন ওটার নাম হয়ে যায় মেথড। একটা ফাংশনকে যখন আমরা ক্লাসের ভিতরে লিখি তখন ওটার নাম হয়ে যায় মেথড। ভালো করে মনে রাখবেন। আর আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টর, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি আপনার স্পেশাল টাইপ অফ মেথড, যেটা জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওপস কনসেপ্ট পড়ার সময় দেখবেন যে কনস্ট্রাক্টর এই ওয়ার্ডটা আসতেছে। এটা হচ্ছে যে কি ওয়ান কাইন্ড অফ একটা মেথড যেটা স্পেশাল কে ইউজের জন্য ব্যবহার হয়, এটা রিবুক করার জন্য ব্যবহার হয়, এই অপশন আর কি। তো আমরা মনে করেন জাস্ট এখানে তার প্যারামিটারের মধ্যে আমি নিলাম যে হচ্ছে নাম নিব, নাম এজ নিলাম, অ্যাজ এ স্টুডেন্ট তার নাম এজ নিলাম, অথবা এজ না নিই, যদিও এজ তো অনেকে শেয়ার করতে চায় না, আমরা আইডি ইউজ করতেছি। তো এখন এই যে এজ নিব না, সেটা হচ্ছে যে আমরা মনে করেন এখন তার অবস্থা, এখন দেখেন এই দিস দিস একটা কিওয়ার্ড, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, যেটা আমরা বিভিন্ন সময় জাভাস্ক্রিপ্টে দিস কিওয়ার্ড এটা ইউজ করি, মানে নিজেরই ভ্যালুগুলাকে অ্যাক্সেস করার জন্য, ইনপুট করার জন্য আমাদের এরকম ভাবে লিখতে হয়, মানে এই যে প্যারামিটার যেগুলো আসতেছে এগুলা সে যাতে কি করতে পারে, লিখতে পারে। এখন দেখেন আমি এর ভিতরে মনে করতেছি যে স্টুডেন্টের ভিতরে আমি মনে করতেছি যে কি একটা ডিসপ্লে ফাংশন লিখতেছি, জাস্ট একটা ডিসপ্লে ফাংশন। এখন দেখেন স্টুডেন্টের ভিতরে আমি লিখছি একটা ডিসপ্লে ফাংশন। তো আমি একটু কমেন্ট করি তাহলে আমার জন্য সুবিধা হয় বা আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা মেথড, কি বলছি, মেথড। এটাও একটা মেথড, বাট স্পেশাল টাইপ অফ মেথড। এটা কি স্পেশাল, মানে হচ্ছে যে এটা, হ্যাঁ, এটা দিয়ে আমরা অন্যান্য জিনিসগুলার অ্যাক্সেস করতে পারি। তাহলে আমি একটা ক্লাস এটার নাম, ক্লাস এটা একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, ক্লাস কিওয়ার্ড দিয়ে আমরা ক্লাসের নাম, যে নামটা ডিক্লেয়ার করব সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, ক্লাস নামটা দিলাম, এরপরে আমরা একটা কনস্ট্রাক্টর, এটা স্পেশাল টাইপ অফ মেথড যেটা আমরা ইনপুট করার জন্য বা বিভিন্ন ভ্যালু অ্যাক্সেসের জন্য ব্যবহার করে থাকি, ইনবিল্ট থাকে। এরপরে হচ্ছে আমি একটা ডিসপ্লে লিখছি, ডিসপ্লে একটা ফাংশন যেটা মেথড ফাংশন, ওয়ান কাইন্ড অফ ফাংশন, এটা আমরা ফাংশন কিওয়ার্ডস বিহীন যখন আমরা ক্লাসের ভিতরে লিখি এইভাবে থাকে। তো এখন যদি আমি এই যে একবার লিখে ফেলছি, এই যে একবার কোড যেটা লিখে ফেলছি, এটা আর আমাদের এখন কি দরকার, কোথায় আমরা লিখতে পারতেছি, বা কেন এখন আমাদের এই যে ইনফরমেশন গুলো কেমনে আমাদের কাজ হচ্ছে। যেমন স্টুডেন্ট ওয়ান, একজন স্টুডেন্ট আসছে, আমি স্টুডেন্ট ওয়ান লিখার পরে মনে করেন এটা দিলাম, একজন স্টুডেন্টকে প্রপারলি লিখে ফেলছি, লিখছিলাম যে খান, এর মনে করেন আইডি 123। এখন যদি আমি আপনার এই জিনিসটা রান করি, সেটা হচ্ছে নোট ইন্ডেক্স ডট জেএস, তাহলে দেখেন সে আমাকে, আমি কনসোল, এখানে দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কি কনসোল আমি এখানে কোনো জায়গায় লিখছি, কনসোল লিখছি কিন্তু এই ক্লাসের ভিতরে 8 নাম্বার লাইনে না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কনসোল 8 লিখছি নম্বর 8 নাম্বার লাইনে, কিন্তু আমি ডিসপ্লেকে কল করতেছি কোথায়, এখানে। আবার ডিসপ্লের বৈশিষ্ট্যটা কে পেয়ে গেছে, স্টুডেন্ট ওয়ান পাই গেছে। তো এখন দেখেন
আমি 10 নাম্বার লাইন পর্যন্ত 1 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইন পর্যন্ত একটা ক্লাস লিখলাম, একটা ফরম্যাটে, একটা সবার জন্য গ্লোবাল একটা স্ট্রাকচার দাঁড় করালাম, প্রত্যেকটা স্টুডেন্টের এই ইনফরমেশন গুলো থাকবে। হ্যাঁ, আমি স্পেসিফিক এখন নাম আইডি নিচ্ছি এরকম না, স্টুডেন্টের যত ইনফরমেশন থাকে একটা স্টুডেন্ট, ইউনিভার্সিটি, স্কুল ম্যানেজমেন্ট, কলেজ ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট, ওই সিস্টেমগুলোতে যত ইনফরমেশনগুলো থাকে এরকম ক্লাস দিয়ে ডিক্লেয়ার করা হয়। এখন যখনই কোনো নতুন স্টুডেন্ট আসে তখনই জাস্ট মনে করেন এখানে তখনই জাস্ট এইটাতে স্টুডেন্ট 2 বা স্টুডেন্ট 3 এরকম কিছু একটা লিখে বা নতুন একটা অপশন দিয়ে। এই যে আরেকটা জিনিস দেখেন, যখন আমরা কোনো ক্লাসকে কল করি তার আগে নিউ এই কিওয়ার্ডটা ইউজ করা লাগে। হ্যাঁ, নিউ কিওয়ার্ড ইনভোক করা লাগে, এটা জানা জরুরি। হচ্ছে যে আমরা এখন মনে করেন আমরা খানের জায়গায় লিখতেছি হচ্ছে যে কি আলী, আর আইডি দিচ্ছি মনে করেন এটা। তো এখন দেখবেন যে দুইটা জিনিস আসতেছে একই সাথে। আমরা যদি একটু করে দেখি নোট, দেখেন 129 আর এটা হচ্ছে যে 1293, এই যে অপশনগুলো চলে আসা। এখন দেখেন আমরা অ্যাক্সেস পাচ্ছি। তা এখন আমরা একটু করে ওভারভিউ করি। আমরা ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাসের নামটা ক্যাপিটাল লেটার দিয়ে ডিক্লেয়ার করা হয়, যে কোনো একটা কমন নাম আপনি ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারেন। তো এইটাকে এই ফরম্যাটে ক্লাস ডিক্লেয়ার করা হয় জাভাস্ক্রিপ্টে। তো ক্লাসের পরে যেটা হচ্ছে কি, আমরা যখন ক্লাসের একটা স্পেশাল টাইপ অফ মেথড থাকে যার নাম হচ্ছে কনস্ট্রাক্টর, আর ক্লাসের ভিতরে ফাংশনের মতোই যখন কোনো স্পেসিফিক ব্লক অফ কোড লেখা হয় ওটাকে বলা হয় মেথড। এই কনসেপ্টটা ক্লিয়ার এখন ভাই? হ্যাঁ ভাই, আমি বুঝছি ভালো। হ্যাঁ, বুঝতে পারলে যথেষ্ট। আমার হচ্ছে যে ইন ডিটেল আমরা যদিও এখানে আমাদের উপস কনসেপ্ট জানা আহামরি দরকার নাই, কারণ হচ্ছে যে উপস দিয়ে আপনারা যখন ইন্ডাস্ট্রিতে যাবেন, কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করবেন, ওখানেই এটা মেনটেন করা হয় আর কি। তো আপনি, হ্যাঁ, উপস কনসেপ্ট মেনটেন না করলেও আপনি কাজ করতে পারবেন, আপনার কাজে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে যে কি অপশন। এখন আমরা এই জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছি না, বা আমরা এখন চাচ্ছি যে ইনহেরিটেন্স এবং সুপার, এই দুইটা কিওয়ার্ড বোঝার ট্রাই করব। এরপরে আমরা একটা কনসেপ্ট, আমি এটার জন্য ইউটিউব থেকে একটা ভিডিও লিংক দিয়ে দিছি এখানে, যেটা সবচেয়ে মজার। এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লুপের মানে এক্সপ্লেনেশন, ইভেন্ট লুপের এই এক্সপ্লেনেশনটা ভিডিওটা দেখলে হয়তো বা ভালো করে বুঝতে যাবেন। এটাতে ওভার ভালো করে আপনার ইয়াদে আছে। আচ্ছা দেখেন, এখন আমরা ইনহেরিটেন্স জিনিসটা বোঝার ট্রাই করব। ইনহেরিটেন্স, এখন দেখেন আমরা যখন ইন্টারে পড়ছি বা বায়োলজি পড়ছি, সেখানে একটা কথা পড়ছি কি হেরিটেন্স অথবা হেরিডেটি, ঐতিহ্যগতভাবে আসছে, বংশগতিবিদ্যা, এরকম কিছু পড়ছি। তো এই যে ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে যে কি, আপনার জাভাস্ক্রিপ্টে এমন একটা ফিচার যেটা দিয়ে আপনি কি করতে পারেন, ইনহেরিট করতে পারেন কোনো একটা ডাটা এক জায়গা থেকে অন্য একটা জায়গায় আপনি দেখাইতে পারেন, শো করতে পারেন, সেটাই হচ্ছে যে কি ইনহেরিটস। তো ইনহেরিটস অপশনটা আপনাকে জানার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে ইনহেরিট কিভাবে করবেন। তো একটা ক্লাস নেম লিখলেন, ওই ক্লাস নেমের সাথে আরেকটা ক্লাস নেম আপনার দেখা। তো আমি যদি আপনার ওপস কনসেপ্টকে একদম ইয়া করি, তাহলে টাইম লাগতেছে। এখন হচ্ছে যে কি আমাদের এই অপশনটা শেষ, বুঝতে পারছেন ভাই? এখন ক্লাস, কনস্ট্রাক্টর, মেথড। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কি ইনহেরিটেন্স, হ্যালো, কেউ রেসপন্স করতেছেন না।
আমি কতক্ষণ ধরে ক্লাস থেকে ডিসকানেক্ট ছিলাম? হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতেছি। আসলে মিনিট ভাইয়া কানেক্টের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আহ, কখন থেকে হয়েছে এটা একটু বললে ভালো হয় আর কি। কারণ হচ্ছে যে আমার আমি নিজেই এটা খেয়াল করি নাই বা শুনি নাই। চাপ স্মুথ হয়ে গেছে। কতক্ষণ সময় লাগছে এটা হতে? 3 থেকে 4 মিনিট অথবা বেশি হলে 5 মিনিট এরকম। আচ্ছা, তাহলে তো লস হয়ে গেছে অনেক। তো আচ্ছা দেখেন, আমরা তবুও একটু আবার আসি। তাহলে ভাই একটু না আমি একটু নক করে দিয়েন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাই একটু একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বলছেন যে যেহেতু কনস্ট্যান্ট ডেটা টাইপ ইউজ করছি, তাহলে যদি কারো নাম বা আইডি সেম হয় কিন্তু না অন্য অন্য প্যারামিটার আলাদা, হ্যাঁ, কোনো একটা প্যারামিটার সেম গুলো আলাদা, তাহলে কি কোনো সমস্যা হবে যেহেতু কনস্ট্যান্ট ডেটা টাইপ ইউজ করছি? হ্যাঁ। এখানে দুইটা জিনিস মনে রাখা জরুরি। যখন সরাসরি কোনো ভেরিয়েবলে আপনি ভ্যালু অ্যাসাইন করেন, সরাসরি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, মনে করেন নেম, কনস্ট্যান্ট নেম ইকুয়াল ইউসিটিসি, এই ভেরিয়েবলে আপনি কখনো কি রিঅ্যাসাইন করতে পারবেন না। কিন্তু আমি আচ্ছা, আপনি যেহেতু এটা বলছেন, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে দিই, তাহলে আপনাদের জন্য আরো বুঝতে সহজ হবে। আমি ক্লাস 5 চলে যাচ্ছি। এখানে যে কোডগুলো আছে সেখানে, আচ্ছা এটা তোমার এখানে রান হবে। আচ্ছা, আপাতত আমি এখানে দেখেন, এখানে অপশন হচ্ছে যে কি, আমি যদি এগুলো একটু কমেন্ট করে দিই আপনার জন্য বোঝার সুবিধার্থে, যদি আমি এখানে লিখি কনস্ট্যান্ট দিয়ে, যদি আমি কি লিখি নেম লিখি, এখানে আমি যদি ইউসিটিসি লিখি, এটা ফার্দার গিয়ে কোনো জায়গায় গিয়ে আপনাকে কি করতে দিবে না, এই নেমে ভ্যালুটা অ্যাসাইন করতে দিবে না। কিছুক্ষণ পরে মনে করেন পোর্ট সিটি কে অ্যাসাইন করছে, এইরকম অ্যাসাইন করলে আপনি সবসময় আপনাকে এরর দিবে, বুঝছেন? কনস্ট্যান্ট নর্মাল ভেরিয়েবলে হলে আপনাকে এরর দিবে। দেখবেন যদি আমি একটু রান করে দেখি, সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে দিকে দেখাই, একটা এরর ট্রু করবে। এররটা যদি আমি আপনাকে দেখানোর জন্য একটু রান করি, তখন আমাকে দেখেন একটা তীর চিহ্ন দিয়ে দেখা দিছে পোর্ট সিটি, এবং এরর মেসেজে বলতেছে অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। এই কাজটা আপনি করা নিষিদ্ধ, এটা তো করা যাবে না। কারণ হচ্ছে টাইপ এরর বলতেছে, এটা আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি বাট আমরা এটাতে অ্যাসাইন করতেছি, এই কাজটা আমরা করতে পারবো না, এটা আমাকে ওয়ার্নিং দিছে। তো এখন দেখেন, কিন্তু আমরা যখন এই জিনিসটা না করে, আমরা যখন একটা অবজেক্টের ভ্যালু হবে, মনে করেন স্টুডেন্ট, কনস্ট্যান্ট দিয়ে স্টুডেন্ট ডিক্লেয়ার করলাম, স্টুডেন্ট ডিক্লেয়ার করে অবজেক্ট দিলাম, এখানে নেম দিলাম, নেমের মধ্যে মনে করেন খান, এরপরে মনে করেন এইজ দিলাম। এখন দেখেন, আমি যদি এখানে এই যে স্টুডেন্ট আছে না, স্টুডেন্টকে লিখলাম, স্টুডেন্টের পরে নেমে আমি এখন আলী ছিল, এখানে আলী না দিয়ে আমি মনে করে সাকিব বানাই দিয়েছি, বুঝছেন? হ্যাঁ এখন আমি এই স্টুডেন্ট থেকে আমি অবজেক্ট থেকে যখন কোনো ভ্যালু রিড করা হয়, মানে অ্যাক্সেস করা হয়, ডট দিয়ে রিড করা হয়, এটাকে বলা হয় অবজেক্টটিকে রিড করার জন্য। এটা বুঝতে পারতেছেন হয়তো। তো এখন দেখেন, এ আমাকে কোনো এরর দেখাবে না, আমি কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করছি, বাট আমাকে সাকিব দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ তো এই ঘটনাটা ঘটে কি দেখেন, আমরা যখন কোনো ভেরিয়েবলে ভ্যালু ডিক্লেয়ার করি, তখন স্পেসিফিক একটা লোকেশনে এটা সেট থাকে। যখন এটাকে আবার রিঅ্যাসাইন করি, আবার ভ্যালুটাতে সেট করতে যাই, তখন সে বুঝতে পারে যে স্পেসিফিক
ওই লোকেশনে আরেকটা সেট করতে বলতেছি। এটা আপনি কম্পিউটার আর্কিটেকচার পড়ার সময় ভালো করে বুঝবেন। তো স্টুডেন্ট যেটা আছে, এই স্টুডেন্টের ভিতরে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, তখন এ হচ্ছে যে কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি, বাট এটা রেফারেন্স আমরা সরাসরি রেফারেন্সটার মধ্যেই ইনসার্ট করতেছি। এক কথায় এটা আপনি মানে যদিও বোঝাটা এখন টাফ, আপনি মানে প্র্যাকটিস করতে করতে এবং কম্পিউটার আর্কিটেকচার বুঝলে এটা ভালো করে বুঝবেন কেমনে কাজ করে। তো এখন দেখেন আমরা কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করার পরেও নামটা চেঞ্জ করতে পারছি। কিন্তু আরেকটা জিনিস দেখবেন, আমি আরেকটা জিনিস আপনাকে দেখানোর জন্য, যদিও অপশন, আমি যদি আপনাকে এর আগে অ্যাসাইন করার আগে আমি একবার কনসোল করি হচ্ছে যে বোঝার জন্য, কারণ হচ্ছে যে আমি স্টুডেন্টটাকে কনসোল করি, একবার স্টুডেন্টটাকে কনসোল করলাম, এরপরে অ্যাসাইন করার পরে এসে আমি আবার কি করলাম, এই যে এই লাইনটা কনসোল করলাম। হ্যাঁ, দেখবেন কি রকম এখানে ডিফারেন্স আছে, এটা একটু আমরা যদি দেখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দেখেন প্রথমে হচ্ছে যে প্রথম অবজেক্টটাতে নাম চেঞ্জ হয় নাই, সেকেন্ডটাতে সাকিব চেঞ্জ হওয়ার পরে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম অবজেক্টের অনেকগুলা ক্লাস আছে, ফ্রিজ আছে, তারপরে কপির জন্য আছে, এরকম এটা হচ্ছে যে কি অ্যাসাইন করা যায়। তাহলে স্পেশাল কেসে এটা মনে রাখবেন, কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলেও আমরা যখন অবজেক্ট ক্লাস এটা অবজেক্টে দেখেন রিঅ্যাসাইন করতে মানে রিঅ্যাসাইন করতে পারি, কিন্তু নরমালি কোনো ভেরিয়েবলে আমরা রিঅ্যাসাইন করতে পারি না। ঠিক আছে ভাইয়া, আপনার কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তো এখন হচ্ছে যে যেটা আমরা কি বলছিলাম, আপনার কনসেপ্টের কোডটা আমি এখানে কি বলেছে কোড স্নিপেট আকারে রাখি দিই, যাতে পরে আপনারা পেয়ে যান। ঠিক আছে, রেখে দিলাম কোড স্নিপেট আকারে। এখন হচ্ছে যে আমরা এখন এই যে অবজেক্টটাকে আমরা কি করলাম, স্টুডেন্ট ক্লাস যেগুলো ছিল সেগুলোরে স্টুডেন্টের যে আমরা ক্লাস শিখে ফেললাম, ক্লাস যেহেতু শিখে ফেললাম, এখন দিছি মেসেজ। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। এখন দেখেন আমাদের যে অপশনটা আসছে, এই যে আমরা ক্লাস বরাবর যেহেতু পড়ে ফেলছি, একটু এটাকেও আমি কোড স্নিপেট আকারে এখানে নিচ্ছি, যাতে আমাদের ডিস্টার্ব না হয় আর রান করতে পুরো ফাইলটা বড় ঝামেলা না থাকে, অর্গানাইজ থাকে। আমি এটা কোড স্নিপেট এখানে নিচ্ছি যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্ট। ঠিক, এটাকে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ বলে, যেটাতে আমি লিখে রাখতেছি, এটা আপনি কপি করার মতো অপশন পাবেন। এটাকে তারপরে আপনি ক্লাসে এটা অপশন, এটা তো আপনি এখানে ক্লাসের ইয়ার মধ্যে আপনার ডিটেলসগুলো পেয়ে যাবেন। এখন আসেন আমরা যদিও ক্লাস থেকে ডিসকানেক্ট হয়েছিল, তখন আমরা এই কাজটা দেখছিলাম, আমরা আপনারা কনফার্ম করলে ভাই দেখা যাচ্ছে না এটা। এখন দেখেন আমরা বুঝতে চাচ্ছি, এখন হচ্ছে কি আমরা এখন বুঝতে যাচ্ছি ইনহেরিটেন্স এবং সুপার কল, এই দুটা কিওয়ার্ড। এখন আসেন এনিমল একটা প্রাণী, তো এনিমলের মধ্যে মানুষও একটা এনিমল, ডগ এই সেই সব কিছু অ্যানিমেল, তবে মানুষকে এইভাবে একটু সম্মান দেয়া হয়। ঠিক আছে, এখন আসেন এ কিভাবে সাউন্ড করে, এর একটা বৈশিষ্ট্য, এটা একটা ফিচার। তো এটা একটা ক্লাস, অ্যানিমল একটা ক্লাস। অ্যানিমল ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস হচ্ছে কি ডগ। কি স্যার? ডগ একটা ক্লাস। তো আরেকটা কিওয়ার্ড লিখছি দেখেন এখানে, স্পেশাল কিওয়ার্ড, যেটাকে বলতেছি কি এক্সটেন্ড। ঠিক আছে, এক্সটেন্ড করতেছি কাকে? অ্যানিমলকে। তার মানে বলতেছি যে এই ডগেরও বৈশিষ্ট্য কে আছে, ডগের মানুষ যেহেতু মানুষ লালন পালন করে, কুকুরের একটা নাম থাকে, যেহেতু পোষ্য প্রাণী। এরপরে কুকুরে এর একটা মানে ইজি বা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে কুকুর সাউন্ড করতে পারে, কেউ বানায় সাউন্ড করে। তো এখন
ওই ক্লাসের অ্যানিমলের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোকেও আমি কাকে দিচ্ছি উত্তরাধিকার বা ইনহেরিট করতেছি এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে ইনহেরিট করা হয় ঠিক আছে ডগকে দিচ্ছি এখন দেখেন আমি এই যে সুপার কিওয়ার্ড দিয়ে সুপার মানে হচ্ছে যে কি উপরে সুপার পাওয়ার বলে না তো এই যে এই ক্লাসের উপরে কে আছে হচ্ছে যে অ্যানিমাল ক্লাস আছে ডগ ক্লাসের উপরে হচ্ছে যে কি অ্যানিমাল ক্লাস আছে এখন ডগ ক্লাসের উপরে যে অ্যানিমাল ক্লাস আছে অ্যানিমাল ক্লাসের এই যে সাউন্ড ফাংশনটাকে কল করতেছি কি দিয়ে সুপার দিয়ে সুপারে যখন আমি নেমটা পাঠাই দিচ্ছি সে অটোমেটিক এই ফাংশনটাকে কল করতেছে বুঝতে পারছেন হয়তো বুঝতে কষ্ট হবে আস্তে আস্তে বুঝতে পারবেন তখন আমি এখন দেখেন পুরা ডগ যে ক্লাসটা আছে সেখান থেকে আমি একটা কি ডগের একটা অবজেক্ট বানাচ্ছি বা যেটাকে অবজেক্ট ইনস্ট্যান্স বলে মানে কপি করতেছি আমি অবজেক্টের একটা ফরম্যাট বানাইছি সেখান থেকে একটা নতুন একটা ডগের একটা ক্লাস বানাচ্ছি সে ক্লাস কপি করতেছি এখান থেকে আমি ডগের সাউন্ডটা কিরকম হয় 29 নাম্বার লাইনে ফাংশনটা কল করতেছি আর সাউন্ডটার কি রকম ডেসক্রিপশন হয় সেটা একটা স্ক্রিপ্ট লিখতেছি তো আমি যদি এখন রান করি এখন যদি আমি এটা রান করি এখন দেখেন স্পেসিফিকলি এই লাইন দুটো দেখতে পাচ্ছেন Weigel makes a generic sound specifically its breaks হ্যাঁ এ সাউন্ড করে এরকম পাবে এবং এটার মানে ডেসক্রিপটিভ নেম হচ্ছে এটা এই যে এখন দেখেন আমি এই কনসোলের কাজটা এখানে কনসোল করতেছি বাট এই যে কাজটা এই যে নেম তারপরে ইজ এ রেড এই কাজগুলো কিন্তু করছি কোথায় অ্যানিমাল ক্লাসের ভিতরে এই যে এই কথাগুলো লিখছি কিন্তু অ্যানিমাল ক্লাসের মেক্স আ জেনারিক সাউন্ড অ্যানিমাল ক্লাসের ভিতরে কিন্তু আমি কনসোল করার সময় কাকে করতেছি ডগ ক্লাস থেকে একটা ইনস্ট্যান্স বানাইছি ওটাকে ডগ ক্লাসকে ইউজ করতেছি কিন্তু আমি অ্যাক্সেস করতেছি কাকে অ্যানিমাল ক্লাসের এই ডিফল্ট সাউন্ড ফাংশনটাকে তো এখন জিনিসটা বুঝতে পারছেন আমি ডগ ক্লাসের মাধ্যমে অ্যানিমাল ক্লাস এই যে আমরা যদি এটা বলি মানে অ্যানিমাল ক্লাসের ফাংশনগুলোকে ইউজ করতে পারবো আর কি হ্যাঁ করতে পারছেন এই পারতেছি এটাই হচ্ছে যে কি আপনার রিউজেবিলিটি এই যে এরকম এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা হয় এটার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে কি যেটা ইনহেরিটেন্স মানে হচ্ছে যে আপনি স্টুডেন্টের যত নাম এই সে এগুলো তো থাকে সব সময় এগুলো ছাড়াও আপনি যদি চিন্তা করেন যে স্টুডেন্টের ডিপার্টমেন্ট থাকে না ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন হয়ে যায় না ইউনিভার্সিটিতে জি তো আপনি কমন ফাংশনের পাশাপাশি যদি স্টুডেন্ট নামে কমন একটা ফাংশন লিখে ফেলেন এরপরে পাশাপাশি স্পেশাল যদি এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে ডগ লিখছি আপনি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ছোট ফাংশন লিখেন সে স্টুডেন্ট ক্লাসের সবগুলোর অ্যাক্সেস পাবে সাথে সে ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু স্পেসিফিক টাস্কেও করতে পারবে তো এরকম অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচার হচ্ছে যে কি খুব কম করা লাগে যদিও এটা একটু কমপ্লেক্স কিন্তু এই যে অ্যানিমালের ফাংশন একবার লিখছি সেটা বা অ্যানিমালের ভিতরে সাউন্ড ফাংশন লিখছি মেথড বলে এটাকে অবশ্য মেথড একটা লিখছি এই মেথডটাকে ডেসক্রাইবড প্রিন্ট এটাও লিখছি এখানেও আসেন এটা এখানেও কল করতে পারছি ডগের ভিতরে তো আমার যেটা মানে এক্সপ্লেন করার বিষয় ছিল সেটা হচ্ছে ইনহেরিট করতে পারতেছি আর এটা হচ্ছে যে কার মাধ্যমে সুপার কিওয়ার্ডের মাধ্যমে অবশ্যই ক্লাস ডিক্লেয়ার করার সময় আমাদের ক্লাস এবং একটা নাম দিতে হয় এরপরে ইনহেরিট করার সময় এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা ইনহেরিট করি প্রথমে আমাকে ক্লাস লিখতে হয় যেই ছোট ক্লাসটা লিখতেছি চাইল্ড ক্লাসটা লিখবো এটা আর এক্সটেন্ড কিওয়ার্ডের পরে প্যারেন্ট ক্লাসটা দিব তো এখানে হচ্ছে যে কি আমরা ইনহেরিট শব্দের মিনিং থেকে আমরা যদি নিই দাদা
থেকে বাপে কি পায়, সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিগুলো বন্টন হয় না, ঠিক সেম ভাবে এখানে হচ্ছে যে কি অ্যানিমাল জিনিসটা হচ্ছে একটা গ্লোবাল ক্লাস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটাকে প্যারেন্ট ক্লাস বলে। আর ডগ ক্লাসটা হচ্ছে যে কি একটা স্পেশাল বাচ্চা, তার চাইল্ড ক্লাস। তো প্যারেন্ট ক্লাসের বিহেভিয়ার গুলা, প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো যখন চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে চাইবে তখন আপনাকে লিখতে হবে এক্সটেন্ড কিওয়ার্ড। এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে চাইল্ড কার ছেলে এটা মেনশন করে দিতে হবে। এই যে অ্যানিমাল, এটা হচ্ছে যে অ্যানিমাল, ডগ এটা হচ্ছে যে অ্যানিমাল সম্প্রদায়ের একটা বিহেভিয়ার, এই জন্য অ্যানিমালকে এইভাবে। তো তারপরে আপনি এগুলার অ্যাক্সেস পেয়ে যান। এটাই হচ্ছে যে কি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড। তো অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারের মধ্যে আমাদের আর তেমন কিছু জানার নাই। এটা হচ্ছে যে আপনি যখন কোম্পানিতে যাবেন এবং কোনো রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবেন, নিজে নিজে করার ট্রাই করবেন। আর যদি আমরা সুযোগ পাই লাস্ট দিকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে ছোট একটা মিনি প্রজেক্ট করব, যেটাতে আমরা মনে করেন জাস্ট লাইব্রেরি ম্যানেজমেন্ট, বই অ্যাড করা যায়, রেজিস্ট্রেশন করা যায়, এরকম একটা জিনিস বানাতে ট্রাই করবো অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে, যদি সুযোগ থাকে। তবে অবজেক্ট ওরিয়েন্টেড যদি সুযোগ না হয় তাহলে আমরা এটা করব না। এরপরে আসে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লুপ। ইভেন্ট সুপারটা ভালো করে বুঝি নাই। সুপার, আচ্ছা সুপার একটা কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের সুপার একটা কিওয়ার্ড। আমরা যখন দাদার থেকে বা বাপের থেকে সম্পদ বা সম্পত্তির অংশ মিরাজ নিতে চাই, তখন আমাদের কি লাগে? ওয়ারিশ সনদ লাগে না? হ্যাঁ, ওয়ারিশ সনদ লাগে। ঠিক সেম ভাবে এখানে অ্যানিমাল ক্লাস, প্যারেন্ট ক্লাসের কোনো ফিচার যখন আপনি কল করতে চাইবেন তখন আপনাকে এই সুপার কিওয়ার্ডের মাধ্যমেই কল করতে হবে। অ্যাক্সেস যদি করতে চান সুপার কিওয়ার্ড ছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, এই যে আমি ডগ লেখার সময় এখানে সুপার কিওয়ার্ডটা এখানে লিখে দিছি। সুপার কিওয়ার্ডে সে সবগুলা, এই যে অ্যানিমাল ক্লাসের সব জিনিসপাতিগুলা সুপার কিওয়ার্ডের মাধ্যমে এই কনস্ট্রাক্টর ডগ ক্লাসের কনস্ট্রাক্টরে চলে আসছে, স্পেশাল মেথডের মধ্যে চলে আসছে। এরপরে এখানে কল করতে পারতেছি। কল করার পরেও আমাকে আবার এখানে দেখেন শুধুমাত্র এখানে আমি সাউন্ড কল করতেছি, সাউন্ড কলার পরেও বলতেছি কি সুপারের সাথে, সুপারের মাধ্যমে কাকে কল করো? সাউন্ড। তার মানে ওই যে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে কল করো, এটাই বলতেছি, বুঝতে পারছেন? তো এই সুপার কিওয়ার্ডটার মাধ্যমে আসলে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাসগুলা প্যারেন্ট ক্লাসের মেথড, ভ্যালু, ভেরিয়েবল এগুলা অ্যাক্সেস করে। উপস কনসেপ্টের প্রায় আপনি চাইতে গেলে উপস কনসেপ্ট নিয়ে প্রায় 5-6 মাস পড়ানো যাবে। উপস কনসেপ্ট মানে অবজেক্ট ওরিয়েন্টেড, আপনি ইউটিউবে দেখলেও প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ভিডিও আছে। তো এটা জাস্ট আমি বেসিক ক্লাস কিভাবে ক্রিয়েট করে, ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, জাস্ট একটা কনসেপ্ট ওভারভিউ জানার জন্য। কারণ হচ্ছে কোনো কারণে আপনি যখন কোড করতে যাবেন ওখানে দেখা যাবে যে আপনার অপশন আসছে হুট করে কোনো একটা ডকুমেন্টেশন, যেহেতু প্রোগ্রামিং হচ্ছে তো আপনাকে সবসময় আপডেট থাকা লাগে। তো আপডেট থাকতে গেলে আপনাকে আপনি ডকুমেন্টেশন পড়তে যাবেন, ডকুমেন্টেশন হুট করে কারো কোড দেখছেন বা কারো কোড পেজ দেখছেন, গিটহাবে গেছেন দেখার জন্য, তখন এখানে এরকম প্রোগ্রাম লেখা দেখছেন, তখন আপনি ভয় পায়ে যাতে না যান এই জন্য এটার সাথে পরিচয় করায় দেয়া। এটাকে অ্যাডভান্স আপনাকে সুযোগ হলে তো অবশ্যই আমরা দেখবো, সাথে আপনাকে এটা দেখে নিতে হবে আর কি। এই হলো অবস্থা। এরপরে আমাদের হচ্ছে যে কি এই কিওয়ার্ড শেষ, আমরা ইভেন্ট লুপ সম্বন্ধে একটু জানবো। তো ইভেন্ট লুপটা আমরা যদি বলি আপনাকে, ইভেন্ট লুপ জিনিসটা হচ্ছে যে কি, আমি যদি আমার কাছে এপিক পেন আছে, এপিক পেন না থাকলেও আমি একটু কাজ করি, সেটা হচ্ছে এখানে যাই, এখানে গিয়ে আমি এখানে আসি, এখানে আসি eraser.io মধ্যে যাই। স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? হয়েছে? দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা erasing.io এর মধ্যে যাচ্ছি একটু করে আসছে। তো এটা একটা, যদিও এখানে আমি একটু ড্র করার জন্য আসলে
ফ্রি ড্র করার জন্য আসছে আসলে জিনিসটা কি এখন হচ্ছে যে কি ইরেজার ডট এর মধ্যে আমরা একটু করে আসছি একটা জিনিস বোঝার জন্য, সেটা হচ্ছে কি ইভেন্ট লুপ। আমরা কি বোঝার জন্য আসছি? ইভেন্ট লুপ বোঝার জন্য আসছি। ইভেন্ট লুপ এটা যদি আমরা প্রপারলি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য মানে মোটামুটি একটা মোটামুটি মানের ইয়া। যদিও আমি আমার ডকে আপনার এই যে এখানে একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, দেখেন এ মোটামুটি ভালোভাবে এক্সপ্লেন করছে ইভেন্ট লুপ জিনিসটা কি এই আর কি। তো এখন ক্রিয়েট হচ্ছে ফ্রি জিনিস, তো ফ্রি জিনিস ক্রিয়েট হতে একটু টাইম লাগে, নাহলে এটা মান্থলি $60 ভাই, এটার ইউজ কিনতে চাই। অবশ্যই খারাপ না, আসতে তো অনেক টাইম লাগতেছে, কি আর করা যায়। আচ্ছা মুখে বলে ফেলি তাহলে মোটামুটি ভালো ভালো। এখন ইভেন্ট লুপ জিনিস না আপনি কি হ্যাঁ ভাই বলেন। না বলছিলাম যে আপনি কি ভার্সিটিতে পড়ালেখা করার টাইমে ওয়েব ডিজাইনিং শিখছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি সেকেন্ড ইয়ারে থাকতে প্রথম হচ্ছে যে কি ওই যে অ্যাঞ্জেলা মার্কেলের কোর্সটা পাই, ডক্টর অ্যাঞ্জেলা মার্কেলের গিভের কোর্সটা পাই, সেটা দিয়ে আমি এমনকি পরীক্ষার সময়ও খুব ভালোভাবে এটা কন্টিনিউ করছি। এখান থেকে একটা সার্টিফিকেট পাই। এরপরে যেহেতু জব কি ওখানে তো কাজ শিখেছে, জব কিভাবে বুঝতে হয় এটা জানার জন্য আমি আবার প্রোগ্রামিং হিরোতে ভর্তি হই। তো প্রোগ্রামিং হিরোতে ভর্তি হওয়ার পরে কোর্স শেষ করছি, কোর্স আবার দেখা যাচ্ছে প্রোগ্রামিং হিরোতে ভর্তি হয়ে আরেকটা প্রবলেম হচ্ছে কি আমরা যখন মানে আমি তো চাই জব কিভাবে গ্র্যাব করতে হয়, জব অ্যাপ্লাই করতে হয়, ইন্টারভিউ কিভাবে দিতে হয় এটা শেখার জন্য। কিন্তু প্রোগ্রামিং হিরোতে সিস্টেম ভালো হচ্ছে যে আপনাকে যদি আপনি এটা শিখতে ওই পর্যন্ত যেতে চান তাহলে আপনাকে কোর্স কমপ্লিট করা লাগবে। কোর্স কমপ্লিট করা ছাড়া আপনি ওই পর্যন্ত যাইতে পারবেন না। এই এই কারণে আবার কোর্স শেষ করা লাগবে। প্রোগ্রামিং এর কোর্স শেষ করছি, এটা হচ্ছে যে ফিফথ সেমিস্টারে মনে হয়, থার্ড ইয়ারের দিকে, থার্ড ইয়ার, হ্যাঁ থার্ড ইয়ার, ফিফথ সেমিস্টারে। ওর পরে জব রিপ্লেস জব সাপোর্ট বা জব কিভাবে অ্যাপ্লাই করে জব রিপ্লেসমেন্ট টিমের সাথে কাজ করি। এরপরে আপনার একটা ইন্ডিয়ান পেন্টি হাউস মানে হায়দ্রাবাদের, এইটাতে আমি জব শুরু করি প্রথম থার্ড ইয়ার থাকতে। এই এই তো এটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে স্কিল। তো আমাদের প্রোগ্রামিং ইউনিভার্সিটি তো হ্যাঁ পড়াই, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে যে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি শিখায় আমরা কিভাবে চিন্তা করব, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে মানে প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করে এটা ইমপ্লিমেন্ট করাটা শেখাবে আপনাকে ইন্ডাস্ট্রি। তো এই জন্য আপনাকে প্র্যাকটিক্যাল কাজগুলা ওভাবে করতে হয় আর কি। জবটা করতেছেন না? এরপরে আমি ওই জবটা ছেড়ে দিই। ওরা আমাকে মানে আমি যে এক্সপেকটেশন ছিল এরপরে আমি প্রোগ্রামিং হিরোতে ইনস্ট্রাক্টর না, স্টুডেন্ট ওই হেল্প এক্সিকিউটিভ আর কি, যেসব স্টুডেন্ট পিছায় পড়ে শিখতে পারে না বা অ্যাসাইনমেন্ট অন টাইমে ক্লাস অন্যান্য কিছু ফিনিশ করতে পারে না, তাদেরকে সাপোর্ট দেওয়ার একটা ইন্টার্ন পাই। ওটা 2 মাস মতো ছিল, ওটা শেষ করি। ওটার পরে তো পার্মানেন্ট জব ভ্যাকেন্সি ছিল না, এই জন্য ওটা হয়নি। এরপরে হচ্ছে যে এলএস কিট, একটা খুলনার টাউন সফটওয়্যার কোম্পানি প্লাস লার্নিং ইনস্টিটিউশন, যেখানে পড়াই। ওটাতে জব শুরু করি, ওটা প্রায় 8 মাস মতো করি। করার পরে হচ্ছে যে আপনার ওরা আমাকে প্রপোজাল দেয় খুলনা চলে যাওয়ার জন্য। তো খুলনা চলে যাওয়াটা আমার কাছে ভালো মনে হয় না, এই জন্য কাছ থেকে আমি বিদায় নিই। এরপরে এখন বর্তমানে জিনটেক্স চট্টগ্রামের একটা সফটওয়্যার কোম্পানি, একটা বলতে গেলে ফিনটেক ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে কাজ করে। ট্রেড মার্কেট, MT5 MT4 ট্রেডার, যেগুলা আপনারা হয়তো বা চার্জ দিয়ে বুঝবো এটা।
ম্যাচ ট্রেডার, সি ট্রেডার, এক কথায় টেকনোলজি যে ট্রেডিং রিলেটেড বিষয়গুলো আছে ওগুলো নিয়ে কাজ করে ফিনটেক কোম্পানি, এটাতে এখন আছি। ইন্টারভিউ দেওয়ার আগে কি ডেটা স্ট্রাকচার নিয়ে প্রিপারেশন নিয়ে গেছিলেন বা অ্যালগরিদম এগুলো ইন্টারভিউ বা লিড? হ্যাঁ, ডাটা স্ট্রাকচার হালকা জানা থাকলে ভালো। আপনার হচ্ছে যে কি ইন্টারভিউ হচ্ছে যে কি কারোই কমন কিছু আসে না, আপনার প্রিপারেশন থাকা জরুরি। ওখানে হচ্ছে যে আপনাকে কি দেখে পছন্দ করবে এটাও জানে না, কি কোয়েশ্চেন করবে এটাও আননোন, সব একটা ভার্বস কথাবার্তা। ইন্টারভিউ বলতে গেলে 80% মানুষের ইন্টারভিউ কিন্তু খারাপ হয়, 20% হয়তো এক্সট্রাঅর্ডিনারি মানুষের ইন্টারভিউ খুব ভালো হয়। তো এই যে সরকারের আন্দোলনের সময় আমি একটা গ্রিজে জব গ্র্যাব করছিলাম, যদিও জবটা আমার চলে যায়, সেটা হচ্ছে যে ইন্টারনেট না থাকার কারণে আমি জবটা কন্টিনিউ করতে পারি। সেটা হচ্ছে যে আপনার ইন্টারভিউতে আমাকে 8টা পর্বে ইন্টারভিউ দেওয়া লাগছে। বিভিন্ন টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট, কুইজ টেস্ট, রাইটিং টেস্ট, কোডিং টেস্ট দেওয়া লাগছে 4টা। তো এটা হচ্ছে যে আপনি আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন কিভাবে গ্র্যাব করা হয় আর। তো আমরা যেটা পড়তেছিলাম সেটাতে আসি। এখন হচ্ছে যে আমাদের যেটা জানা জরুরি সেটা হচ্ছে যে কি আমাদের ইভেন্ট লুপটা জানা জরুরি। যদিও আমি আপনাদেরকে ড্র করে দেখানোর ট্রাই করতেছিলাম, কিন্তু ড্র করার মতো সুযোগ হচ্ছে না, কারণ ফ্রি জিনিসটার আমি অ্যাক্সেস করতে পারতেছি না, এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, ফ্রি জিনিসটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না, এটার কারণে আমি আপনাকে ওই অপশনটা দেখাইতে পারতেছি না। যদিও আমি যে ভিডিওটা আপনাদেরকে ওখানে প্রোভাইড করছি ওটা দিয়ে মোটামুটি ভালো করেই বুঝতে পারবেন ইভেন্ট লুপ জিনিসটা কি। তো আমি যদিও একটু কোড দিয়ে বুঝাবো এটা ইভেন্ট লুপ বা টাস্ক কিউ এই জিনিসটা কি, হালকা আর কি। যদিও ভিজুয়ালাইজেশনটা আপনার জন্য খুব ভালো হয় যদি আপনার ভিজুয়ালাইজেশন থাকে। এখন হচ্ছে যে কি আপনার আগে কাজ শিখেন, এরপরে দেখবেন যে ইন্টারভিউতে আপনি নিজেই পারতেছেন। এটা হচ্ছে যে সুবিধার একটা জিনিস আর ইন্টারভিউ আপনার জন্য এত হার্ড হবে না। আচ্ছা ভাই, হ্যাঁ, কাজ পারলে এমনি আপনাকে, এমনকি আপনার ওই ইন্টারভিউ গুলা কি বলে যে এই এই সরি এই ফাইবার, আপওয়ার্ক যে মার্কেট প্লেস গুলো আছে, ওই মার্কেট প্লেসের ইন্টারভিউ গুলা মোটামুটি আপনি আপনার ফাইবারে তো মোটামুটি আপনার কাজ হচ্ছে যে আপনি নিজেই আপনার সার্ভিস সম্বন্ধে একটা গিগ বানাবেন, গিগে অনুসারে যদি আপনার কি হয় কাজ হয়, কেউ আপনার সাথে যোগাযোগ করে, তাহলে ওর কি কি লাগবে সেটা আপনাকে বলবে, আপনি সার্ভিস দিতে পারবেন কিনা এটা জিজ্ঞেস করবে, এটা হচ্ছে যে অপশন। তো ওখানে তেমন একটা ইন্টারভিউ হয়, হ্যাঁ ইন্টারভিউ হয় সেটা হচ্ছে যে আপনার ইয়াতে আপওয়ার্কের প্রজেক্টে বা একদম স্পেসিফিক আপনি কোনো ক্লায়েন্টকে স্পেসিফিক ধরতেছেন, তখন আপনার এই অপশনগুলা হয় আর কি। হ্যাঁ বুঝছি ভাইয়া। তো আচ্ছা, সমস্যা নাই, আমরা ইভেন্ট লুপটা হালকা করে বোঝার ট্রাই করি। এখন দেখা যাচ্ছে আমার কোড, বিএস কোড দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। বিএস কোড, বিএস কোড দেখা যাচ্ছে। হ্যাঁ বিএস কোড দেখা গেলে আসেন আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে দেখেন ইভেন্ট লুপ জিনিসটা আমরা বোঝার জন্য জাস্ট 3টা কনসোল লিখছি দেখেন। একটা হচ্ছে কনসোল স্টার্ট, আর একটা হচ্ছে যে লিখলাম কি তার টাইম আউট, এরপরে হচ্ছে যে কি একটা হচ্ছে যে টাইম আউট কল ব্যাক, আর একটা এটা 0 সেকেন্ড দিলাম, আমি এটাকে মনে করেন 5 সেকেন্ড দিলাম, 5 মিলি সেকেন্ড দিলাম, দেওয়ার পরে মনে করেন এটা এন্ড দিলাম। তো আমি যদি এটা আপনাকে স্বাভাবিকভাবে এখানে রান করে দেখাই, সেটা হচ্ছে যে কিরকম আসবে। প্রথমে আসছে হচ্ছে যে স্টার্ট, তারপরে এন্ড, তারপরে কল ব্যাকটা পরে আসছে। তো এখানে এইরকম সিস্টেম হচ্ছে যে কি প্রথমে এইরকম একটা মনে করেন এটা একটা উইন্ডো, এটাতে কাজ হয়, সবকিছুর কাজ হয়। এই কাজগুলাকে আপনার
যতগুলা এরকম ফাংশন থাকে, কাজ টাস্ক থাকে, মনে করেন এটা একটা টাস্ক, আমি আপনাকে এক্সপ্লেইন করার জন্য জাস্ট এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা মনে করেন টাস্ক 1। তো টাস্ক 1 এটা এটা মনে করেন টাস্ক 2। তো হ্যাঁ টাস্ক 2 ছিল, এটা মনে করেন টাস্ক 3। এই টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3 এটা তো কম্পিউটারকে বোঝা লাগবে যে হ্যাঁ আমি কোন কাজটা আগে করব। তো কম্পিউটার কি করে, কম্পিউটার এই কাজগুলো সবগুলা কাজকে সে একটা টাস্ক কিউর মধ্যে, আমি এখানে বলছি এক্সপ্লেনেশনে এইদিকে একটু করে বলছি দেখেন। সে প্রথমে আপনাকে ইভেন্ট লুপ হচ্ছে কি, এই যে সে একটা কল স্ট্যাক আছে, একটা হচ্ছে টাস্ক কিউ আছে। প্রথমে হচ্ছে যে সবগুলা জিনিস এরকম টাস্ক কিউতে জমা রাখবে। কিউ তো বুঝেন, কিউ যদি আমি আপনাকে বলি, কিউ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ, এই যে এগুলার মতো, এই বাসন যেমন একটার উপর একটা একটার উপর একটা বাসন বাস করে রাখা হয়, হ্যাঁ ওই কিউ। মানে এক কথায় ব্যাংকে যখন টাকা উঠাইতে যায় সিরিয়াল ধরে, বাসে যখন টিকিট কাটতে যায় মানুষ একজনের পিছনে একজন লাইন ধরে যেভাবে দাঁড়ায়, ওভাবে ডাটাগুলো রাখার জন্য যে সিকোয়েন্স, সেটা হচ্ছে যে কিউ। তো এখানে এই কম্পিউটার নিজের মধ্যে ইনসাইডে কি করে, এইরকম কাজগুলোকে প্রত্যেকটাকে একটা সিরিয়াল মেনটেন করে টাস্ক কিউতে ইনজেক্ট করে। টাস্ক কিউ থেকে একটা একটা কাজ সে কোথায় পাঠায়, কল স্ট্যাকে পাঠায়। কল স্ট্যাক মানে হচ্ছে যে যেটা ইনস্ট্যান্ট এই কাজটা এখন করবে। মনে করেন প্রথমে সবগুলোকে লিস্ট ডাউন করলো টাস্ক কিউর মধ্যে, এরপরে সে প্রথমে, আমি এখানে কনসোল করার সময় একটু করে দেখাইছি, আমি পাশে দেখাচ্ছি আরেকটু। টাস্ক কিউ থেকে সে প্রথমে কি করছে, এই প্রথম কাজটাকে কল স্ট্যাকে পাঠাই দিবে, এখান থেকে এখানে পাঠাই দিবে। মানে হচ্ছে যে কি, একজন হচ্ছে জমিদার, টাস্ক কিউ হচ্ছে জমিদার, তার কাছে সব কাজের বা ম্যানেজার, তার কাছে সবকিছু থাকে। এটা হচ্ছে ওয়ার্কার, এই যে কে কল স্ট্যাক, কল স্ট্যাক হচ্ছে ওয়ার্কার। এই কল স্ট্যাককে কি করা হয়, সুইচ করা হয়। তো এখান থেকে এ একটা কাজের দিবে, এটা শেষ হলে সে আবার এখান থেকে একটা নিবে, এইভাবে একটার পর একটা একটার পর একে, এই যে একটা চাকতির মতো কাজ চলে। এখানে মাঝখানে আরেকটা হিপ আছে, আমি কমপ্লেক্স করে বোঝানোর জন্য হিপটা বলি নাই। তো এই যে একটার পর এক টাস্ক কিউ, প্রথমে কাজগুলাকে একটা লিস্ট ডাউন করা, তারপরে হচ্ছে যে একটার পর একটা কাজগুলা এক্সিকিউট হওয়ার জন্য পাঠানো, এক্সিকিউট হয়ে গেলে আবার টাস্ক কিউ থেকে আরেকটা নেয়া, এই পুরা সার্কেলটাকে বলা হয় ইভেন্ট লুপ। মনে থাকবে, ইভেন্ট মানে ঘটনা, আর লুপ মানে এই প্রত্যেকটা কাজগুলো ঘটার জন্য যে সিচুয়েশন, এটাকে ইভেন্ট লুপ বলে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ। আর যে ভিডিওর লিংকটা প্রোভাইড করছি, ওটাতে হচ্ছে যে কি আপনি হয়তো বা বুঝতে পারবেন। আরো লার্ন উইথ সুমিত চ্যানেলে সুমিত সাহা ভাইয়া ভালো করে আরো ভালোভাবে এক্সপ্লেন করছে, উনি অ্যানিমেশন দিয়ে এক্সপ্লেন করছে। এরপরে হচ্ছে যে লামা ডেপ নামক একটা ইউটিউব চ্যানেলে আরো ভালোভাবে ইভেন্ট লুপ এক্সপ্লেন করছে। এবং যে নোট.js আবিষ্কার করছে, যে নোট.js লিখছে, নোট.js এর কি বলে ফাদার, এও এক্সপ্লেন করছে, রায়ান ডাল, এর নাম হচ্ছে রায়ান ডাল। রায়ান ডালেরও ইভেন্ট লুপের একটা ভিডিও ইউটিউবে পাওয়া যায়, আপনারা সার্চ করে দেখলে পেয়ে যাবেন। এখন হচ্ছে আমরা মোটামুটি ইভেন্ট লুপ কনসেপ্টও মোটামুটি ক্লিয়ার করছি আর কি। তো এখন হচ্ছে যে আমরা আপনাদের কাছ থেকে এখন জানতে চাচ্ছি হচ্ছে যে এখন কোনো কোয়েশ্চেন করে আছে কি? রায়ান ডাল আচ্ছা, উনি হচ্ছে যে নোট.js আবিষ্কার, মানে লিখেন, নোট.js কে বানান। কারণ নোট.js এর মাধ্যমেই তো আমরা কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট লেখা, মানে লোকাল মেশিনে, লোকালি এই ব্রাউজারে বিএস কোডে, কোড এডিটরে জাভাস্ক্রিপ্ট লেখার মতো সুযোগ হয়েছে। আগে তো এটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট কাজ করতে হচ্ছে যে ব্রাউজারে, এখন আমরা লোকালি যে টার্মিনাল দিয়ে প্রোগ্রাম রান করতে পারতেছি, এটা রায়ান ডালের পরিশ্রমের বদৌলতে। ঠিক আছে, তাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন কোয়ারি থাকলে করে ফেলেন এটা। আর আমরা মোস্ট এক্সাইটিং, এই যে এখানে মার্ক করা আছে টিন্ডার ফার্স্ট রিঅ্যাক্ট প্রজেক্ট সেটআপ,
নালে এদিকে চলে যাবো আর কি, কোশ্চেন করি না থাকলে। হ্যাঁ নাই ভাইয়া। আর কি হ্যাঁ আছে? ভাই আমারও নাই। হ্যাঁ আপনারা আচ্ছা স্পৃহা কি আসেনি, এই একটা এরর দিছিল, এটা সলভ করেও দিতে পারি না, এরপরে আর কমিউনিকেটও করে না, গ্রুপে দিছিল, এরপরে ওই দিন তো ক্লাসে পাই নাই, আজকে আসে। হ্যাঁ ভাই আরেকটা কাজ আমি তাহলে করে ফেলি এই ফাঁকে, রিয়েক্ট প্রজেক্ট সেট আপ শুরু করার আগে আমি আপনাদের জন্য হালকা একটু কষ্ট করছি, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্সটাকে একটু আই কেচি করার জন্য কালার টালার দিছি। আপনাদেরকে আমি এখন এডিটের অপশন দিচ্ছি, আপনারা একটু কি বলে যে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিবেন আর একটু কষ্ট করে, পারা যাবে না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিবেন, এইটাই আশা, এটাই প্রত্যাশা। আসো তাড়াতাড়ি। গ্রুপে দিলে ভালো হবে না এখানে দিলে ভালো হবে? ভাই এখানে দেন, এখানে দিলে ভালো হবে। এটা ওপেন হতে তো টাইম নিচ্ছে। চ্যাট বক্স হ্যাঁ আসছে, আমি এখানে আপনাকে পেস্ট করে দিচ্ছি আপনাদের লিংকটা। আপনারা যে যার মতো করে এখানে আপনি টগলে গেলে প্রেজেন্ট এন্ড অ্যাবসেন্ট দুইটা আছে, অ্যাবসেন্ট গুলো তো দেওয়ার দরকার নাই, প্রেজেন্ট দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন কষ্ট করে। হ্যাঁ। এইটাই থাকলো, এখন আমরা সবাই একটু হাত গা ঝেড়ে আমরা এতদিন যার জন্য অপেক্ষা করছি, HTML CSS হালকা করে জাভাস্ক্রিপ্ট সবকিছু ওভারভিউ দিয়ে আমরা রিয়েক্টের ভুবনে পা রাখার জন্য যাচ্ছি। সবাই একটু রিয়েক্টে আমরা যদি রিয়েক্ট সেটআপ দিই, আমরা রিয়েক্টের ওয়েবসাইটে গিয়ে চাইলেও যেতে পারি, অথবা সেটআপ দেওয়ার জন্য আমাদের হচ্ছে একটা থার্ড পার্টি টুল আছে, রিয়েক্ট মেশিন লোকাল মেশিনে ডাইরেক্ট সেটআপ দিয়ে অ্যাপের মতো ব্যবহার করা যায়। তা আমরা এরকম দিব না, কারণ হচ্ছে আমাদের পিসিতে ওই সম্পূর্ণ নামে কাজ করার অপশনটা না করে আমরা গেট স্টার্টেডে যাচ্ছি। এটা হচ্ছে বিট হচ্ছে যে রিয়েক্ট নিজেই মেনশন করে দিছে রিয়েক্টের ডকুমেন্টেশন। আমরা যদি রিয়েক্টের ডকুমেন্টেশনে যাই, রিয়েক্ট এটা হচ্ছে যে ফেসবুকে, হ্যাঁ রিয়েক্ট হচ্ছে যে কি ফেসবুকেরই একটা বানানো ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট এর একটা ফ্রেমওয়ার্ক, 2013 সালে রিলিজ করছে, এটা আমরা ওই দিন দেখছিলাম। এটাই হচ্ছে রিয়েক্টের ডকুমেন্টেশন। সো এখানে যদি ইনস্টলেশন দেখেন, এখানে একটা কমপ্লেক্স ইনস্টলেশন প্রসেস আছে, কিভাবে ইউজ করবেন, হাউ টু স্টার্ট এ নিউ রিয়েক্ট প্রজেক্ট, হাউ টু অ্যাড রিয়েক্ট টু অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, মানে আপনার আগে থেকে একটা কোনো প্রজেক্টে কাজ করতেছেন সেখানে আপনি কিভাবে রিয়েক্ট অ্যাড করবেন সেভাবে দিছে, হাউ টু সেট আপ ইউর এডিটর, হাউ টু ইনস্টল রিয়েক্ট ডেভেলপার টুল। এখানে আপনাকে অনেক জিনিসপাতি দিছে, এখানে আপনার কোড লেখার জন্য যা যা দরকার সে সবগুলার অপশন এখানে লিখে দিচ্ছে। তো আমরা এটা না, আমরা বিট দিয়ে একটু ফাস্টার বিট দিয়ে ট্রাই করব, ঠিক আছে? আমরা রিয়েক্ট সেটআপ করব বিট দিয়ে। তো our midterm will start Python। আমরা এখন হচ্ছে যে আমরা জাস্ট বিট দিয়ে একটা প্রজেক্ট সেটআপ দিব, আর কিছুই না। বিট দিয়ে আমরা একটা প্রজেক্ট সেটআপ দিব, জাস্ট প্লাগইন মনে করেন আমরা বিট দিয়ে শুরু করতে চাচ্ছি। বিট দিয়ে শুরু করতে চাইলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে বিট দিয়ে আমরা কি কি কাজ করি। এই যে CLI কমান্ড আছে না, CLI আসে, CLI আসার পরে আপনাকে এখানে অনেকগুলো কমান্ড লাইন দেখবেন, কাজ দেখবেন, এটাও দেখতে পারেন। আবার আরেকটা ইজি আরো ইজি কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ট্যালুইন, আমি তো বলছিলাম যে আপনাদেরকে CSS এর একটা ফ্রেমওয়ার্কের সাথে কাজ করব, সেটা হচ্ছে ট্যালুইন CSS, এটা হচ্ছে CSS। আমরা রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, আর ট্যালুইন হচ্ছে যে কি CSS এর ফ্রেমওয়ার্ক। তো
তো সিএসএস আমরা যে ক্লাসগুলো লিখি কষ্ট করে ওই ক্লাসগুলো আমাদেরকে ইজি সহযোগিতা করে। তো আমরা এখানে সিডিএন অথবা ফ্রেমওয়ার্ক টুলিং এই যে আমরা বিট ডি ইউজ করব বলতেছি না, আমরা এখানে বিট ডি ইউজ করার জন্য রিঅ্যাক্টের ইয়ার থেকে বিট দিয়ে কেমনে ইউজ করে। এখন আমাদের লিখতে হবে কি দেখেন, npm react bit latest এই জায়গায় লিখতে হবে প্রজেক্টের নাম, এরপরে ড্যাশ ড্যাশ এই যে অপশনটা। তা আমি একটু এডিট করে নিচ্ছি। তো এই কাজটা তারা সবাই কিন্তু আজকে কি বলে যে একটা রিঅ্যাক্টের প্রজেক্ট সেটআপ দিয়ে ইনিশিয়াল যে অবস্থাটা আসে সেটা একটু সবাই আজকে মানে শেয়ার করবেন আর কি ক্লাসটা আজকে। ওই যে আমি দেখলাম টাস্ক সাবমিশনে শুধুমাত্র 2 জনে সাবমিট করছে, আর কেউ সাবমিট করে নাই, এটা উচিত হয়নি। ফার্স্ট রিঅ্যাক্ট প্রজেক্ট, ঠিক আছে। এই যে আমি এই কমান্ডটাকে একটু আমার ফোল্ডারের নামটা দিয়ে একটু কি করে দিলাম, সাজাই নিলাম। তো আমি যদি এটা রিঅ্যাক্টের ভিতরে ইনজেক্ট করতে চাই, যেহেতু আমি এই যে দেখেন 6 ক্লাসের ফোল্ডারের ভিতরে রিঅ্যাক্ট প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে এই কমান্ডটা কমান্ড দিয়ে এন্টার দিছি। সে আমার কাছে কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন করার পরে আমি যদি কোয়েশ্চেনগুলোর সঠিক আনসার দিই সে প্রজেক্ট শুরু করবে, প্রজেক্ট ইনিশিয়ালাইজ শুরু হচ্ছে। সে আমাকে জিজ্ঞাসা করতেছে কি ইয়েস অর নট নিড টু ইনস্টল দ্য প্রসেস, মানে এই যে এই প্রসেসগুলা ইনস্টল করা তার জরুরি। সে আমার কাছে জিজ্ঞাসা করতেছে এটা করবে কিনা। তাহলে দেখেন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন প্রজেক্টটা কি নামে ক্রিয়েট হয়েছে, মাই ফার্স্ট রিঅ্যাক্ট নামে ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি যেতে চাই, ওখানে যেতে চাই কিভাবে যাব, এ আমাকে কমেন্ট সাজেস্ট করতেছে সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। এখন যেটা আছে সেটার থেকে আপনি কোথায় চলে যান, রিঅ্যাক্টের ভিতরে চলে যান। প্রজেক্টে গেলেন, যাওয়ার পরে ফুল রিঅ্যাক্টকে ইনস্টল করতে বলতেছে। এই যে দেখেন আমি কোথায় চলে আসছি, এই যে এই জায়গায় দেখেন মাই ফার্স্ট রিঅ্যাক্টের ভিতরে চলে আসছে। এখন আপনাকে বলতেছে কি npm install লিখতে বলতেছে। এই যে উপরে npm install লিখতেছি, মনে করেন npm install লিখে এন্টার মারলাম। সরি ভাই একটু ওয়েট করেন ভাই, আপনাদেরকে না আমার ভাই। হ্যাঁ, তাহলে এই যে ইনস্টল করলে অনেক কিছু ইনস্টল হচ্ছে। তাহলে ইনস্টল হচ্ছে না। এখন দেখেন ইনস্টল হতে হতে আমরা কয়েকটা জিনিস দেখে ফেলি। আমাদের যে অ্যাটেন্ডেন্স আপনারা সাথে সাথে অ্যাটেন্ডেন্সও দিয়ে ফেলেন, এটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখি কি কি ক্রিয়েট হয়েছে। আমরা 6 কাজটা করতেছি, 6 কাজের ভিতরে কি দেখেন এই ফাইলগুলো তো আমরা আজকে কাজ করছি, যেগুলো এগুলো হচ্ছে প্রজেক্টের ভিতর অংশ না। রিঅ্যাক্ট প্রজেক্টটা হচ্ছে যে এই যে মাই ফার্স্ট প্রজেক্ট রিঅ্যাক্ট প্রজেক্ট এই ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতেছেন? হ্যাঁ, এটাই হচ্ছে রিঅ্যাক্টের প্রজেক্ট। এটার ভিতরে যদি আমি যাই, সেখানে আমাকে কি দিছে, পাবলিক নামক একটা ফোল্ডার দিছে, এসআরসি নামক একটা ফোল্ডার দিছে, এই যে অপশন যে অনেকগুলো জিনিসপাতি দিছে। এরপরে ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে একটা মডিউল নামক একটা ভিতরে ফোল্ডার আসবে, যার মধ্যে যত কাজ জিনিসপাতি আছে সবগুলো ওখানে ভিতরে থাকবে। আমরা ওয়েট করি ইনস্টল হয়ে যাওয়া পর্যন্ত, আমরা দেখে যাব রিঅ্যাক্টে কি হয়। এটা মানে সবার যার কম্পিউটার মানে ইন্টারনেট স্পিড এবং কম্পিউটার কনফিগারেশনের উপর বেস করে কাজ হবে, কি কার কত স্পিডে ইনস্টল হয়ে যাচ্ছে। এত টাইম নিয়ে এত কথা না, এত টাইম নিচ্ছে। আচ্ছা আমরা এটা ইনস্টল হতে হতে আমরা কিছু জিনিস দেখিনি। সেটা হচ্ছে যে কি আমরা এগুলো সব ক্লোজ করি, আমাদের এগুলো জানার দরকার নাই।
আমাদের এখন হচ্ছে রিয়েক্টে চলে যাচ্ছি, বা এখন শুধুমাত্র এই মাই রিয়েক্টের ভিতরে যে ফোল্ডারগুলো আছে, এই যে মাই রিয়েক্ট ফার্স্ট রিয়েক্ট, এর মধ্যে আমি কি কি আছে এটা একটু দেখি। প্রথমে পাবলিকে জাস্ট ওই যে রিয়েক্টের লোগোটা আছে দেখলাম। এটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় নিজেদের নেসেসারি যেগুলো পাবলিক ফোল্ডারে রাখা হয়, মানে রিসোর্স যেটা শেয়ার করা হয় সেটা রাখে। সোর্স ফাইলের মধ্যে দেখেন সোর্স ফাইল আছে, সোর্স ফাইলের মধ্যে একটা ডট ইগনোর নামক ফাইল আছে। মানে হচ্ছে যে আমি কি গিটহাবে পাঠাতে চাচ্ছি না, আমি লোকালি কাজ করতেছি, কিন্তু আমি যে ফাইলগুলো গিটহাবে পাঠাতে চাচ্ছি না, এই ডট ইগনোর গিট ডট গিট ইগনোর এই ফাইলগুলোর মধ্যে এগুলো লিখা হবে। লিখার পরে হচ্ছে যে কি ESLint, এখানে একটা ESLint ফরম্যাট সেটআপ আছে। এরপরে একটা ফাইল আছে, ফাইলের মধ্যে দেখেন লেখা আছে বিট প্লাস রিয়েক্ট, আমরা বিট দিয়ে রিয়েক্ট ইউজ করতেছি। এরপরে ফুল দেখেন আইডি দিয়ে লেখা আছে রুট। এই রুট পয়েন্টের ভিতরেই রিয়েক্টের সব অ্যাপ্লিকেশনের জিনিসপাতিগুলো সবগুলো এখানে থাকবে, এখানে ইনজেক্ট করা হবে। ভাই তুমি হবা। এরপরে দেখেন এখানে প্যাকেজ.json আছে। প্যাকেজ.json-এ দেখেন আমার প্রজেক্টের নাম আছে, এরপরে প্রজেক্টটা প্রাইভেট না পাবলিক এরকম লেখা আছে। এরপরে টাইপ আছে। এরপরে দেখেন প্রিভিউ দেওয়ার মতো কিছু স্কিপ আছে। এরপরে দেখেন আমি কি এই প্রজেক্টে ইউজ করব সেগুলা দেয়া আছে। দেখেন এখানে আমি রিয়েক্ট ইনস্টল করতেছি, রিয়েক্টের একটা রিয়েক্ট ডম আছে, রিয়েক্টের ডম ইউজ করতেছি। এরপরে দেখেন যেসব লাইব্রেরি এই রিয়েক্ট আমাদের এই প্রজেক্টে ক্রিয়েট করার জন্য কাজ করতেছে সেটা হচ্ছে ESLint.js, তারপরে হচ্ছে যে রিয়েক্ট রাউটার ডম, রিয়েক্ট প্লাগইন, এতগুলা ফাইল সে সবগুলা ইনস্টল, এমনকি বিটও ইনস্টল করতেছে গ্লোবালি। এই সবগুলো ইনস্টল করতেছে। এই ফাইলে সব সময় আপনার ডিপেন্ডেন্সি, আপনি নতুন কিছু ইউজ করলে এখানে ডিপেন্ডেন্সি এবং ডেপ ডিপেন্ডেন্সি আকারে আসবে, বুঝছেন? এই অপশনটা হতে হবে, না হলে অফ হাউ npm ইনস্টল এখানে না দিয়ে আমরা npm ইনস্টল এখানে দিই, তাহলে শালে স্ক্রিপ্ট হচ্ছে যে একটু মানে টার্মিনাল হচ্ছে যে কি ইয়ার থেকে একটু ফাস্ট আমরা এখানে কাজ করি, তাহলে ভালো হয়। এই যে আমরা যাব সিডি, তার ভিতরে মাই ফার্স্ট ট্যাপ দিলে চলে আসছে, এন্টার দিলাম, এরপরে npm ইনস্টল করে দিলাম, এটা বড় করে নিলাম, কত থাকো। আবার npm ইনস্টলকে সংক্ষেপে আই দিয়েও লেখা যায়। এটা হচ্ছে আমরা একটু দেখতেছি, এটা করে আমাদের সেশন ইনশাআল্লাহ শেষ করব। আর কল আছে তো ডিক্লাইন বা অ্যাকসেপ্ট করা কিছু ডিক্লাইনও করতে পারতেছি না, অ্যাকসেপ্ট করতে পারতেছি না, এটা কোম্পানি থেকে আসছে। কারণ হচ্ছে যে ডিক্লাইন করলে বলবো যে রিসিভ করে নাই, আর অ্যাকসেপ্ট করলে বলবো যে এটা কাজ রিলেটেড হবে, ক্লায়েন্টের সাপোর্ট হবে, তো এটা ক্লাসে ডিস্টার্ব হবে, এজন্য আচ্ছা মানে অপশনটা এরকম আর কি, না ছাড় দিতে পারতেছি না, ধরে রাখতে পারতেছি ওরকম। হ্যাঁ আমরা একটু করে এটারে লিখে ফেললাম, এখন আমরা এগুলো ক্লিয়ার করে ফেললাম। দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে, তার মধ্যে একটা জিনিস আসছে দেখেন index.js, এটা তো না, এটা হচ্ছে যে এই ফোল্ডারের বাইরে, এই ফোল্ডারের বাইরের গুলো না, যেগুলো সবগুলো ফোল্ডারের ভিতরে আছে এই জিনিসগুলো, ঠিক আছে? এখন হচ্ছে যে আপনার অপশনগুলো হচ্ছে যে কি যেটা জানা জরুরি সেটা ওপস কনসেপ্ট। এখনো টার্মিনাল হয়ে গেছে বাচ্চাদন, তাড়াতাড়ি হয়ে যাও।
আমি একটু ক্লাসে 20 মিনিট বা 10 মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি। ইনস্টল কখন হবা? তাড়াতাড়ি হয়ে যাও না বাচ্চাজন। হ্যাঁ, আমরা একটু ধৈর্য ধরা লাগবে, এ তো হতে একটু টাইম নিচ্ছে। আপনারা নিজেরা করতেছেন? হ্যালো, কেউ নিজেরা করতেছেন নিজেদের পিসিতে? হ্যাঁ, আমি করতেছি না। কেউ করতেছেন না মানে অন্তত আমার কাছে আসতে তো একটু লেট হচ্ছে, আপনারটা আসলে তো মোটামুটি প্রপারলি বুঝতে পারতেন আর কি। এই প্রজেক্ট তাড়াতাড়ি চলে আসো, প্রজেক্ট তো আসলে হয়ে যেত। ফাস্টার হলে ভালো হতো একটু। তো আমরা এখন কি বলে দেখতে পারি সেটা হচ্ছে যে কি আসলে আমাদের অবস্থা। প্রজেক্টে ইনস্টল হওয়া সব নেসেসারি জিনিসপাতিগুলো, যদিও আমার কাছে অনেকগুলো ইনস্টল করা জিনিসপাতি আছে, চাইলে ওখান থেকেও দেখাইতে পারি, কিন্তু আপনাদেরকে এটা দেখানোর জন্যই ওয়েট করা। এখন আমরা টেলউইনে আসলাম, এখানে আচ্ছা ডকুমেন্টেশনে পড়ি। এরপরে আমাদের বলছে সিডি দিয়ে সেখানে প্রবেশ করতে, তারপরে হচ্ছে যে আমাদেরকে বলছে কি ইন্ডেক্স ডট, এরপরে লিখছে এটা হচ্ছে টেলউইন সেটআপের জন্য প্রথম, এটা হচ্ছে যে ইনস্টল টেলউইন। আমরা টেলউইন এখন ইনস্টল করব না, আমরা জাস্ট প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য এখানে আসছি। ও তাড়াতাড়ি হয়ে যাও। ওরে ভাই, তাড়াতাড়ি হও না। npm install তাড়াতাড়ি হয়ে যাও। ও আল্লাহ, আমাদের প্রজেক্টটা সেটআপ হতে এত টাইম লাগতেছে। সরি, জায়গা নিচ্ছে, ইনস্টল হচ্ছে, এটা টাইম নিচ্ছে। টাইম নেওয়ার জন্য আমরা আস্তে আস্তে কম্পিউটারকেও নিজেকেও ভারী করা থেকে কাজ থেকে করি, রিমুভ করি মোটামুটি। টার্মিনালটা একটাই খোলা আছে, এই এই আর কি। আসলে আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই।